সমস্যা হচ্ছে নাকি? কিছু লাগবে তোমার? শরীর ঠিক আছে? ঠিক আছি। সাইফ বুঝতে পারছিল তিশার মনের অবস্থা। সে আর জোর করল না। নাস্তার পর্বটা অস্বস্তিকর নীরবতার মধ্যেই শেষ হলো। মোহাম্মদ কাশেম ব্যবসার কাজে বেরিয়ে গেলেন। ফারিহা কাশেম তিশাকে নিয়ে সোফায় বসলেন। দেখো মা, আমি জানি হঠাৎ করে একটা নতুন পরিবেশে এসে মানিয়ে নিতে একটু সময় লাগে। তোমার আর সাইফের বয়সের পার্থক্য বা তোমাদের বিয়ের পরিস্থিতি নিয়েও হয়তো তোমার মনে দ্বিধা আছে, কিন্তু বিশ্বাস করো, আমার ছেলেটা মন থেকে খুব ভালো। ও তোমাকে অনেক ভালোবাসে বলেই এত কিছু করেছে। তুমি ওকে একটু সময় দিও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তিশা চুপচাপ মিসেস কাশেমের কথা শুনছিল। তার মনে হচ্ছিল সবাই যেন তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তার ভেতরের কষ্টটা কেউ বুঝতে চাইছে না। তার মনে হচ্ছিল যেন সে এক খাঁচের বন্দী হয়ে গেছে। সে শুধু মুক্তি চাইছিল। তুমি কি আজ একবার তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসতে চাও? মনটা ভালো লাগবে হয়তো। সাহেব তোমাকে নিয়ে যাবে। না আন্টি, মানে আম্মু, আজ না, শরীরটা ভালো লাগছে না। আমি বরং একটু রেস্ট নিতে চাই। হ্যাঁ আম্মু, ও ঠিকই বলেছে। জার্নি আর কালকের অনুষ্ঠানের ধকল গেছে, আজও একটু বিশ্রাম নিক। আমরা না হয় কাল বা পরশু যাব। ফারিয়া কাশেম আর জোর করলেন না। তিশা যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে উঠে নিজের ঘরে চলে এলো। সাইফও কিছুক্ষণ তার পিছু পিছু ঘুরে ঘরে এলো। ঘরে ঢুকে তিশা দেখল সাইফ আগের মতোই তার বালিশটা নিয়ে সোফার দিকে এগোচ্ছে। তিশা কেন যেন এবার একটু অন্যরকম লাগলো। যে ছেলেটা তাকে এত জোর করে বিয়ে করলো, সে কেন তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে স্পর্শ করছে না? ছেলেটি কি সত্যি তাকে ভালোবাসে, নাকি এটাও তার কোনো নতুন চাল? নানা চিন্তায় তিশার মাথা ভার হয়ে এলো। সে খাটে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। সাইফ দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ তিশার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। দুজনের মধ্যেই তৈরি হওয়া অদৃশ্য দেওয়ালটা যেন আরো উঁচু হয়ে উঠল। সাইফ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তিশা আরো কিছুক্ষণ বিছানায় মুখ গুজে পড়ে রইল। কান্নার কারণে শরীরটা হালকা কাঁপছিল। বিলাসবহুল বিশাল এই ঘরটা যেন তাকে গিলে খেতে আসছিল। দামি আসবাবপত্র, নরম বিছানা, শীতাতপ নিয়ন্ত্রিত আরাম, কোনো কিছুই তার ভেতরে শূন্যতা আর ক্ষোভকে ঢাকতে পারছিল না। সে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের সুন্দর বাগান, পরিপাটি লন, কিন্তু সবকিছুই তার কাছে অর্থহীন, বর্ণহীন মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল সে যেন সোনার খাঁচে বন্দী এক পাখি, যার ডানা দুটো ভেঙে দেওয়া হয়েছে। এদিকে সাইফের বিয়েতে তার ভাই বা বোন কেউই আসতে পারেনি। বড় ভাই সাইম চীন দেশে কলেজের অধ্যাপনা থেকে ছুটি ম্যানেজ করতে পারেনি, আর বোন সাইফা তার স্বামীর সাথে ডেনমার্কে থাকে। এত অল্প সময়ে নোটিশে এত দূর থেকে তাদের পক্ষেও আসা সম্ভব হয়নি। তাই বাড়িতে আপাতত সাইফের মা বাবা আর নবদম্পতি ছাড়া তেমন কেউই ছিল না। তিশা ভাবছিল তার ভার্সিটির কথা, বন্ধুদের কথা, তার নিজের সাজানো স্বপ্নের কথা। সাইফের এই একতরফা সিদ্ধান্ত তার পুরো জীবনকে উলটপালট করে দিয়েছে। যে ছেলেটা তার জুনিয়র, যার দিকে সে কখনো ফিরে তাকায়নি, সে ছেলেটাই আজ তার স্বামী। এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। আবার সাইফের রাতের ব্যবহার, তার সম্মান বজায় রাখার চেষ্টা, সেটাও তাকে দ্বিধায় ফেলছিল। মানুষটা আসলে কি চায়? যদি জোর করে বিয়ে করলো, তবে এখন এত ভালো সাজার কারণ কি? অন্যদিকে সাইফ ঘর থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিল বাড়ির পেছনে সুইমিং পুলের ধারে। একটা চেয়ার টেনে চুপচাপ বসে রইল। তার মা ফারিয়া কাশেম দূর থেকে ছেলেকে কিছুক্ষণ দেখলেন, এরপর কাছে এগিয়ে এলেন। এখানে একা বসে আছিস যে? তিশা কি এখনো রেস্ট নিচ্ছে? হ্যাঁ আম্মু, ওকে একটু একা থাকতে দাও, ওর সময় লাগবে। আমি বুঝতে পারছি ওর কষ্ট হচ্ছে, কিন্তু তুই যেভাবে ওকে বিয়ে করে আনলি, কাজটা কি ঠিক হলো সাইফ? মেয়েটার মনের অবস্থাটা একবার ভেবে দেখছিস? সাইম বা সাইফা থাকলেও হয়তো তোকে কিছু বোঝাতো। আমি ওকে ভালোবাসি আম্মু, আমি ওকে হারাতে চাইনি। আমি জানি পথটা ভুল ছিল, কিন্তু উদ্দেশ্যটা ভুল নয়। ওকে আমি সব সুখ দেব। দেখো তুমি শুধু একটু সময় দাও। যা ভালো বুঝিস কর, তবে খেয়াল রাখিস ভালোবাসার নামে যে ওর ওপর কোনো অত্যাচার না হয়। ওর মুখের দিকেও তাকালে বড্ড মায়া লাগে। ফারিয়া কাশেম চলে গেলেন। সাইফ আবার একা হয়ে গেল। কিছুক্ষণ পর বাড়ির একজন সাহায্যকারী এসে জানালো তিশা ঘর থেকে বেরোয়নি, তাই খাবারটা ঘরে পাঠিয়ে দেওয়া হবে কিনা।
সাইফ মাথা নেড়ে সায় দিল। দুপুরে কাজে লোক খাবার নিয়ে এলে তিশা দরজা খুলে খাবারটা নিল বটে, কিন্তু খেলো নামমাত্র। তার শুধু মনে হচ্ছিল বাবার কথা। বাবা কিভাবে পারলেন টাকার জন্য তার জীবনটাকে এভাবে বিকিয়ে দিতে। সে ফোন হাতে নিয়েও বাবাকে কল করতে পারল না। কি বলবে সে? অভিযোগ করবে? তাতে কি লাভ হবে? তাতে কি কোনো লাভ হবে? বিকেলের দিকে সাইফের ফোন বেজে উঠল। স্ক্রিনে বড় বোনের নাম সাইফা দেখে সে ফোন রিসিভ করলো। কি রে সাইফ, বিয়ে করে তো আমাদের ভুলেই গেলি। নতুন বউ পেয়ে আর বোনকে মনে নেই? ভাবি কেমন আছে? তোর পছন্দ যখন, দেখতে নিশ্চয়ই পরের মতো। হ্যাঁ আপু ভালো আছে। তুমি কেমন আছো? দুলাভাই কেমন আছে? আমরা ভালো আছি রে, কিন্তু তোর গলা মনে শুকনো লাগছে কেন? সব ঠিক আছে তো? ভাবি কি খুব সুন্দরী, নাকি তুই প্রেমে হাবুডুবু খাচ্ছিস বলে কথা? বলার সময় নেই, দে না ভাবির সাথে একটু কথা বলিয়ে দে। ও ও এখন রেস্ট নিচ্ছে রে আপু। কাল রাতে জার্নি আর অনুষ্ঠানে অনেক ধকল গেছে, তো পরে কথা বলিস। ও আচ্ছা ঠিক আছে। দুলাভাইয়ের খেয়াল রেখো, আর আমার তরফ থেকে সালাম দিও। রাখছি তাহলে। ফোন রেখে সাইফের মনটা আরো খারাপ হয়ে গেল। সবাই কত খুশি, কিন্তু সে আর তিশা যে কিসের মধ্য দিয়ে যাচ্ছে তা কেবল তারাই জানে। সন্ধ্যা নামার পর সাইফ আবার ঘরে এলো। দেখলো তিশা একটা বই হাতে নিয়ে বিছানার একপাশে বসে আছে, কিন্তু তার দৃষ্টি বইয়ের পাতায় নয়, অন্য কোথাও নিবদ্ধ। সাইফ ঘরে ঢুকতে সে সচকিত হয়ে বইয়ের দিকে তাকালো। তোমার কি কিছু লাগবে? কফি বা অন্য কিছু? তিশা মাথা নেড়ে না বোঝালো, কিন্তু কোনো কথা বলল না। রাতের খাবার কি ঘরে এনে দেবো নাকি নিচে যাবে? তিশা একইভাবে মাথা নেড়ে জানালো সে ঘরেই খাবে। সাইফ আর কিছু বলল না। সে রাতের খাবারের ব্যবস্থা করতে বেরিয়ে গেল। তিশা আবার একা হয়ে গেল। তার মনে হলো এই বিশাল বাড়িতে সে যেন একা এক বন্দি। এই বিয়ে, এই সম্পর্ক, এর ভবিষ্যৎ কি? সে কি পারবে কখনো সাইফকে মেনে নিতে, নাকি তার